হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে 2024 সালের সেরা 10খানা হিন্দি সিনেমা অর্থাৎ টপ 10 বলিউড ফিল্মস নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই যে টপ 10 লিস্টটা, সেটা কিন্তু একান্তই ব্যক্তিগত, একান্তই আপন, আর্টিস্টিক সেভেন সেন্সের এটা টপ 10 লিস্ট। এটার সঙ্গে সবকটা সিনেমা আপনাদের যে মিলতে হবে তার কোনো মাথার দিব্যি নেই। আপনাদের লিস্টে এরকম বেশ কিছু সিনেমা থাকতে পারে যেটা হয়তো আমাদের লিস্টে থাকবে না, আবার আমাদের লিস্টে এরকম বেশ কিছু সিনেমা থাকবে যেগুলো হয়তো আপনাদের লিস্টে থাকবে না। আমি চাইবো আপনারা আপনাদের টপ 10 লিস্টটা, যে সেরা 10খানা হিন্দি সিনেমা গোটা বছরের আপনাদের কোনগুলো লেগেছে আপনাদের দেখার মধ্যে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। এবং তখন একটা দেখতে মজা লাগবে যে কতগুলো মিলছে কাদের সঙ্গে আর কতগুলো মিলছে না। এই ডিবেটটা কিন্তু বছরের শেষে তৈরি হওয়াটা দরকার বলে আমার মনে হয়। 2024 সালে কিন্তু বলিউডের যারা প্রচণ্ড বড় সুপারস্টার তাদের ছবি কিন্তু খুব কম ছিল। 2023 সালে যেমন প্রচুর পরিমাণে বড় ছবি ছিল বলিউডের পক্ষ থেকে, সেই জিনিসটা কিন্তু 2024 সালে আমরা দেখতে পাইনি। ফলত এই যে টপ 10 লিস্ট বলিউড ফিল্মসের, সেখানে কিন্তু আপনারা বড় সুপারস্টারদের ছবি খুব স্বাভাবিকভাবেই কম দেখতে পাবেন। এবং কিছু ছবি রয়েছে যেগুলো কিন্তু খুব বড় বাজেটের বা বড় স্কেলের, মূলত কিন্তু এই টপ 10 লিস্টে জায়গা করে নিয়েছে সমস্ত ছোট বাজেটের ছবি, এমন সমস্ত আনকোরা শিল্পীদের ছবি যারা হয়তো এই ছবিগুলোর মাধ্যমেই এই বছরই নাম করেছে। তাদেরকে হয়তো আগে থেকে মানুষ খুব বেশি যে চিনতো বা খুব বেশি যে পাত্তা দিত, ব্যাপারটা একেবারেই এরকম নয়। ফলত এই যে টপ 10 লিস্টটা, সেটা কিন্তু কোথাও একটা স্যাটিসফাইং এই দিক থেকে ভেবে দেখলে যে বলিউড কিন্তু কোথাও একটা এগিয়ে চলেছে, বড় সুপারস্টারদের উপরেই ভিত্তি করে তারা দাঁড়িয়ে নেই। তাছাড়াও কিন্তু তারা হিট কিংবা খুব ভালো ছবি কিংবা সুপারহিট, শুধুমাত্র বক্স অফিসে নয় ক্রিটিক্যাল অ্যাক্লেম তারা কিন্তু আনতে পারে, কারণ তাদের কাছে ভ্যারিয়েশন রয়েছে। প্রচুর ফিল্ম মেকার্স দেশের নানান প্রান্ত থেকে তাদের কাছে কাজ করতে যাচ্ছে, সেটা রিফ্লেকশনটা এই টপ 10 লিস্টে ভীষণ ভালোভাবে হয়। লিস্টে 10 নম্বরে আমি রাখবো তিনটে ছবিকে, স্ত্রী 2, সারফিরা এবং শয়তান। শয়তান আর সারফিরা অ্যাকচুয়ালি ভালো ছবি, ভীষণ ভালো ছবি, কিন্তু ভীষণ ভালো রিমেক। এবং রিমেককে আমি লিস্টে খুব উপরের দিকে রেখে এই রিমেক কালচারটাকে এনকারেজ করতে চাই না। আমি চাই নতুন গল্প দেখতে, ভালো হোক খারাপ হোক, নতুন গল্প, ফ্রেশ গল্প। একই গল্প আলাদা আলাদা ভাষাতে বারংবার দেখে চলেছি। ভালো সিনেমা, ডেফিনেটলি ভালো সিনেমা, বারবার বলছি। শয়তান আমাকে খুব ভালো একটা হল এক্সপিরিয়েন্স দিয়েছে। আমি সারফিরা ফাঁকা হলে বসে দেখেছি, কিন্তু ছবিটা কিন্তু ততটাই ভালো যতটা ভালো অরিজিনালটা, প্রায় ততটাই ভালো, সুরাই পাত্রুর মতোই। ফলত ছবিগুলো ভালো, যারা দেখেনি দেখতে পারেন, কিন্তু লিস্টে আমি 10 নম্বরই রাখবো। এবং স্ত্রী 2 ছবিটা এন্টারটেনিং ছিল প্রচণ্ড ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে নানান সমস্যা আমার মনে হয়েছে, আমি যখন রিভিউ করেছিলাম, আলোচনা করেছিলাম, দর্শকদের ছবিটা যতটা ভালো লেগেছে, অনেস্টলি স্পিকিং আমার ছবিটা ততটাও ভালো লাগেনি। এন্টারটেনিং ছিল, দ্যাটস ইট, কিন্তু 10 নম্বর। 9 নম্বরে আমি রাখবো দুটো ছবিকে, একটা হচ্ছে ফাইটার, একটা চান্দু চ্যাম্পিয়ন। দুটো ছবি কিন্তু কমার্শিয়াল সিনেমা হিসেবে বেশ ভালো, দুটোই আন্ডার পারফর্ম করেছে বক্স অফিসে, আরও বেশি কালেকশন করবে মানুষ আশা করেছিল, সেই জিনিসটা হয়নি সামহাউ। ছবি দুটোর মধ্যেই কিছু কিছু সমস্যা রয়েছে। চান্দু চ্যাম্পিয়ন যেমন খুব টেমপ্লেট একটা ছবি, কবির খানের থেকে এরকম স্পোর্টস ড্রামা আমরা এর আগে দেখেছি, এরকম স্পোর্টস ড্রামা প্রচুর দেখেছি। এবং কবির খান যখন সেটা বানাচ্ছেন, ভালো করেই বানাচ্ছেন, যত্ন করেই বানাচ্ছেন, কিন্তু কোথাও একটা নতুনত্বের অভাবে সেই ছবিটা কিন্তু ভোগে। কিংবা ফাইটার ছবিটাতে তাতে কিছু সমস্যা ডেফিনেটলি ছিল, আমি যখন রিভিউ করেছিলাম, আলোচনা করেছিলাম, ভালো হলেও 9 নম্বরের উপরে কিন্তু আমি এই ছবি দুটোকে রাখতে পারছি না। এবং 8 নম্বরে আমি রাখবো আবারও দুটো ছবিকে, মুঞ্জিয়া এবং শ্রীকান্ত। শ্রীকান্ত ছবিটার মধ্যেও কিছু সমস্যা ছিল, কিন্তু সেই ছবিটা কিন্তু ওভারঅলে একটা বেশ ভালো পিকচার ছিল, এবং সেটা কিন্তু অডিয়েন্সকে প্রচণ্ড বেশি ইন্সপিরেশন দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে মুঞ্জিয়া যে ছবিটা এন্টারটেন করতে পারে হরর কমেডি ইউনিভার্সের, আমার কাছে বেস্ট ছবি কিন্তু মুঞ্জিয়া। হ্যাঁ, স্ত্রী 2 এর থেকেও কিন্তু অ্যাকচুয়ালি মুঞ্জিয়া আমার কাছে অ্যাজ আ হোল বেটার ফিল্ম। স্ত্রী 2 এর ফার্স্ট হাফটা অনেক বেশি এন্টারটেন করতে পারে, সেই এন্টারটেনমেন্ট আবার মুঞ্জিয়াতে নেই। কিন্তু অ্যাজ আ হোল, অ্যাজ আ সিনেমা, যে বক্তব্যটা মুঞ্জিয়া দিতে চায়, সেটা কিন্তু সে ডেলিভার করতে প্রচণ্ড বড়োভাবে সফল হয়। ছবিটার লাস্ট সিনটা ছবিটাকে কোথাও একটা প্রচণ্ড পরিমাণে তুলে দেয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং তারাস যে গানটা, সেই গানটার প্রতি একটা দুর্বলতা আছে, যে জায়গা থেকে আমি এই ছবিটাকে এতটা উপরে রাখছি। আর এর বেশি কি বলতে পারি। 7 নম্বরে আমি রাখবো কিল ছবিটাকে। ভীষণ ভালো একটা ছবি, ছবিটার মধ্যে সে অর্থে কোনো ফ্লজ নেই। ছবিটা যেটা প্রমিস করে, ছবিটা এক্স্যাক্টলি সেটা ডেলিভার করে। এরকম অ্যাকশন আমরা হিন্দি সিনেমাতে, ইন্ডিয়ান সিনেমাতে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না, যে কারণে এই ছবিটা এই লিস্টে যে জায়গা করে নেবে সেটা আপনারা সকলে জানতেন। সবার লিস্টে এই বছরে কিল ছবিটা কিন্তু থাকবে। আমি 7 নম্বরে রাখছি আর উপরের দিকে রাখছি না, তার কারণটা খুব সিম্পল। আমি কিন্তু এই ধরনের অ্যাকশন ছবি অডিয়েন্স হিসেবে মানে দেখতে অবশ্যই পছন্দ করি, কিন্তু যে ছবির মধ্যে ড্রামা অনেক বেশি থাকে, যে ছবির মধ্যে ইমোশন অনেক বেশি থাকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন থাকে, আমি সেই ধরনের ছবিকে একটু কোথাও একটা মনে মনে প্রায়োরিটি বেশি দিই, যে কারণে কিল আমার কাছে 7 নম্বরে থাকবে। ডেফিনেটলি ড্রামা ছিল, ডেফিনেটলি ইমোশন ছিল, কিন্তু অ্যাকশনের পরিমাণ আরেকটু কমে গিয়ে যদি ইমোশন ড্রামা একটু বেশি হয়ে যায়, আমি কিন্তু সেটা অডিয়েন্স হিসেবে কোথাও একটা এনজয় করি। কিলের মধ্যে সেটা ছিল না, কিন্তু কিল সেটা প্রমিসও করেনি, ফলত রিভিউ আমি খুব ভালো দিয়েছি। কিন্তু যদি
আমাকে টপ 10 বেছে নিতে বলা হয় আমি 7 নম্বরে রাখবো। 6 নম্বরে থাকবে হচ্ছে জিগড়া। জিগড়া ছবিটা যে গল্পটা বলতে চায়, এই যে প্রিজন ব্রেককে নিয়ে একটা গল্প, একটা ভাই আর দিদির গল্প, ওর যে টিজার, ওর যে ট্রেলার, ওর যে গান, ওখানে যে পারফরমেন্স আলিয়া ভাটের, বেদাং রায়নার ভীষণ ভীষণ ভালো। এবং তার সঙ্গে সঙ্গে মনোজ পাওয়ার ক্যারেক্টারটাকে যেভাবে ট্রিট করা হয়েছিল, যেরকম স্টাইলাইজেশন ওই সিনেমাটার মধ্যে দেখতে পাই, যেরকম হোমাজেস দেখতে পাই ভাসান বালার, ডিরেক্টর তো সে ভীষণ ভালো। ফলত এই ছবিটা অনেকে দেখেনি, বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। আমি চাই আপনারা দেখুন ছবিটা, দারুণ একটা ছবি। 5 নম্বরে আমি রাখবো আই ওয়ান্ট টু টক, এবং তার সঙ্গে সঙ্গে আমার সিং চামকিলাকে। আই ওয়ান্ট টু টক একটা ভীষণ ভালো ছবি হয়েছে, কয়েকদিন আগেই রিভিউ দিয়েছিলাম। দেখুন, সুজিত সরকারের ছবি মানে সেটা ভালো ছবি, মানে সুজিত সরকার খারাপ ছবি বানায় না, সে বহুদিন বাদে বাদে একটা ছবি নিয়ে আসে এবং সে একটা ভালো ছবি বানায়, খুব সাটেল একটা ছবি, খুব একটা চড়া দাগের ছবি নয়, তার সঙ্গে একটা ডার্ক হিউমার, একটা মজা রয়েছে ছবিটার মধ্যে। অভিষেক বচ্চনের অসাধারণ পারফরমেন্স, আমি জানি এখনও অনেকে দেখেননি, এই ছবিটাও খুব বড়োভাবে আসলে বক্স অফিসে ওয়ার্ক করেনি, ফ্লপ করেছে, তবে ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত। এবং আমার সিং চামকিলা, যে ছবিটা অ্যাকচুয়ালি অনেকে দেখেছে, কারণ ইমতিয়াজ আলীর একটা আলাদা করে ফ্যান বেস রয়েছে এবং অনেক ইমতিয়াজ আলী দর্শকের, ইনফ্যাক্ট খুব বড় বড় শিল্পীর কিন্তু আমি এরকম স্টেটমেন্ট দেখেছি, এরকম মতামত দেখেছি যে তাদের মনে হচ্ছে আমার সিং চামকিলা বেস্ট ওয়ার্ক ইমতিয়াজ আলীর কেরিয়ারে। যদিও সেটার সঙ্গে কিন্তু আমি একমত নই, আমি এখনও কোথাও একটা জাব উই মেট, আমি কোথাও একটা এখন ওই গীতে পড়ে রয়েছি, আমি কোথাও একটা এখনও তামাশাতে পড়ে রয়েছি, যখন দীপিকা এবং রণবীর পড়ে রয়েছে মাটির মধ্যে এবং একে অপরের মাথায় হাত দিয়ে, আমি এখন ওখানে পড়ে রয়েছি। ফলত আমার সিং চামকিলা আমার কাছে বেস্ট ওয়ার্ক নয়, তবে ছবির মধ্যে গানগুলো প্রচণ্ড ভালো ছিল, দারুণ গান ছিল, এবং সেখানে দিলজিতের যে পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি, খুবই ভালো একটা ছবি, দেখা উচিত আপনাদের। 4 নম্বরে আমি রাখবো সেক্টর 36 ছবিটাকে। এই ছবিটার যে গল্প, সেটা যে একদম বিশাল গল্প তা নয়, কিন্তু এখানে যেভাবে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটাকে, একটা সিরিয়াল কিলারকে, সাইকিকে যেভাবে দেখানো হয়েছে, যে ইন্টারোগেশনের সিনটা দীপক দোবরিয়ালের সঙ্গে বিক্রান্ত মাসের ক্যারেক্টারের, ওই সিনটা ভাই মানুষকে হিলিয়ে দেয়, মানুষকে উড়িয়ে দেয়, ছিটকে দেয়, ভাবতে বাধ্য করে, মানুষকে ডিস্টার্ব করে, ডিপ্রেসড করে, একটা অদ্ভুত ফিলিং। ওরকম ইন্টারোগেশনের সিন ওয়ার্ল্ড ক্লাস একটা সিন ছিল ওটা, শুধুমাত্র এই সিনটার জন্য। এবং ছবিটা যেভাবে শেষ হয়, এবং সেখানে ছবিটা যেটা বলতে চায় দর্শককে, যে ভাই চলতেই থাকবে এগুলো, আপনি কিছু করতে পারবেন না, সেই যে ফিলিংটা অডিয়েন্সের মধ্যে, সেটা কোথাও একটা আমাকে প্রচণ্ড পরিমাণে ট্রিগার করেছে, ভাবিয়েছে, এবং যে কারণে ছবিটা 4 নম্বরে থাকছে। 3 নম্বরে আমি রাখবো ম্যাডগাঁও এক্সপ্রেস ছবিটাকে, এবং 3 নম্বরে এই ছবিটাকে রাখার পেছনে কোথাও একটা আমার যুক্তি যেটা, সেটা হচ্ছে এটা আমার একটা স্টেটমেন্ট, খুব সিম্পল, যে এন্টারটেনিং ছবি যদি ভালো হয়, সেটা কিন্তু বছরের যে সেরা 10টা সিনেমা, সেই লিস্টে কিন্তু উপরের দিকে জায়গা পেতে পারে বা জায়গা পাওয়া উচিত। যে ছবিগুলো এন্টারটেনিং, ভীষণ ভালো এন্টারটেনমেন্ট দেয়, সেই ছবিগুলোকে আমরা রাখছি 10-এ, 9-এ, 8-এ, 7-এ, এবং যেগুলো আমাদেরকে খুব ভাবাচ্ছে সেই ছবিগুলোকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, যেটা অবশ্যই দেওয়া উচিত, কারণ সেগুলো কোথাও একটা ভালো ছবি, সেগুলোকে আমরা 1-এ, 2-এ, 3-এ রাখছি। কিন্তু একটা খুব মিনিংফুল ভালো ছবি বানাতে যতটা ক্রাফট দরকার, একটা খুব ভালো এন্টারটেনিং, একটা খুব ভালো কমেডি ছবি বানাতে কিন্তু ততটাই স্কিল দরকার। ফলত আমরা এই এন্টারটেনিং ছবি সেটাকে রেখে দিলাম 9-এ, 10-এ, 8-এ, মানে সেগুলো অ্যাওয়ার্ড পাওয়া যোগ্যই নয়। অ্যাওয়ার্ড হচ্ছে 1, 2, 3-এ সব মিনিংফুল ছবি থাকবে, এটার আমি বিরোধী। যে কারণে ম্যাডগাঁও এক্সপ্রেসকে, যে কমেডিটা বলিউড দিতে ভুলে গেছিল, বলিউড দিতে পারছে না, যখন তারা বানাচ্ছে খুব ক্রিঞ্জ ছবি, খুব ঘাটিয়া ছবি বানিয়ে ফেলছে, 2000 থেকে 2010-এ যেভাবে আমাদেরকে বলিউডের কমেডি এন্টারটেন করতে পারত, সেটাকে কোথাও একটা কুণাল খেমু ম্যাডগাঁও এক্সপ্রেস ছবির মাধ্যমে ফিরিয়ে এনেছেন, এবং সেটাকে আমার স্যালিউট, সেটাকে আমার রেসপেক্ট। আমি ছবিটা থরলি এনজয় করেছি, খুব মজা পেয়েছি দেখতে, প্রত্যেকের পারফরমেন্স, প্রতীক গান্ধী হোক কিংবা একটা ছোট্ট ক্যামিও কুণাল খেমু, সেটা ইটসেলফ মজাদার ছিল। ফলত আমি ছবিটা খুব এনজয় করেছি। 3 নম্বরে আমার ম্যাডগাঁও এক্সপ্রেস। 2 নম্বরে থাকবে লাপাতা লেডিস ছবিটার মধ্যে একটাই সমস্যা, একটা লম্বা 10-15 মিনিটের পোর্শন রয়েছে, যেখানে কিরণ রাও পরিষ্কার বুঝতে পারা গেছে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে জাস্ট আমি বক্তব্য রাখছি, মেসেজ রাখছি, দরকার নেই, আরামসে চপ আউট করে দেওয়া যায়, এডিট করে ফেলে দেওয়া যায়, কিন্তু আমি বক্তব্য রাখছি। এই জিনিসটা একটা মাত্র প্রবলেম ছিল, বাকি ছবিটা পিওর গোল্ড, পিওর ডায়মন্ড। অ্যাকচুয়ালি ছবিটা ভীষণ ভালো ছবি, যে ফিলিংটা ছবিটার ক্লাইম্যাক্সটা আপনাকে দিতে পারে, যেরকমভাবে হাসায়, যেরকমভাবে কাঁদায়, একটা অদ্ভুত ফিলিং যেটা ব্যাখ্যা করা যায় না, যেটা খুব কম সিনেমাই আসলে আপনাকে প্রোভাইড করতে পারে। লাপাতা লেডিসের মতন সিনেমা খুব কম হয়, এবং এই ছবিটা কোথাও একটা যে নমিনেশন পেয়েছিল, হ্যাঁ আমার কোথাও একটা মনে ছিল অন্য ছবি নমিনেশন পেতে পারে, কিন্তু এই ছবিটাও যে একেবারে ডিজার্ভিং ছিল না সেরকমও নয়। এই ছবিটার মধ্যেও কিন্তু যথেষ্ট যোগ্যতা ছিল। কিরণ রাওয়ের ভীষণ ভালো একটা ছবি, আপনাদের সকলের দেখা উচিত। 1 নম্বরে আমি রাখবো দুটো ছবিকে, এবং একটা ছবি তার মধ্যে এরকম রয়েছে যেটা আমার পার্সোনাল চয়েস, আমার খুব পছন্দের ছবিটা, যে কারণে আমি রেখেছি, অনেকেই একমত হবেন না আমি জানি।
একটা হচ্ছে মেরি ক্রিসমাস, তার সঙ্গে সঙ্গে ময়দান। এখন ময়দান 1 নম্বর ডিজার্ভ করে এটা অনেকেই মনে করবে, কিন্তু মেরি ক্রিসমাসের ক্ষেত্রে হয়তো সকলে সেটা মনে করবে না, কিন্তু মেরি ক্রিসমাসে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের কাস্টিং ইটসেলফ এই জিনিসটাই আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে দুজনের যেরকম ইকুয়েশন দেখতে পেয়েছিলাম দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। দুজনের কেমিস্ট্রি অসাধারণ। মানে শ্রীরাম রাঘবন একজন ভীষণ ভীষণ ভালো পরিচালক, এবং সে একটা থ্রিলারকে যে পর্যায়ে নিয়ে গেছিলো, আমি রিভিউ করবার সময় বলেছিলাম কুইজটা আমি একটু আগে থেকে ধরতে পেরে যাই, কিন্তু তা সত্ত্বেও ছবিটা যে নোটে শেষ হয় সেখানে বিজয় সেতুপতির সঙ্গে ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারের মধ্যে যা ঘটে সেটা এত এত সুন্দর ছিল, এবং ছবির গান এত ভালো ছিল, এবং এক রাতের মধ্যে একটা গল্প, একটা ম্যাজিক, একটা অ্যাম্বিয়েন্স, একটা অদ্ভুত একটা ফিলিং মেরি ক্রিসমাস ছবিটা দিতে পারে। এবং এরকম থ্রিলার আমি সত্যি বলতে আরও দেখতে পেতে চাই, এবং শ্রীরাম রাঘবনের মতন ডিরেক্টররাই আসলে এরকম অ্যাটেম্প করবে, কারণ এরকম ভালো ছবি বানালে সেটা বক্স অফিসে অনেক ক্ষেত্রে ওয়ার্ক করে না। সেই জিনিসটাই মেরি ক্রিসমাসের সঙ্গে হয়েছে। যারা দেখেননি মাস্ট ওয়াচ, আপনার ছবিটা অবশ্যই দেখা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে ময়দান, অজয় দেবগনের একটা অসাধারণ পারফরমেন্স। এই যে স্পোর্টস ড্রামা একটা টিপিক্যাল টেমপ্লেট মেনে চলে, সেই টেমপ্লেটটা কিন্তু ময়দানেও টেমপ্লেটটা ফলো করা হয়, কিন্তু এত সাটেলভাবে ফলো করা হয়, এত বুদ্ধিদীপ্তভাবে ডিরেক্টর অমিত শর্মা সেই টেমপ্লেটটাকে ফলো করেছেন যে আপনি বুঝতেই পারবেন না ছবিটা দেখতে দেখতে যে ওই যে রাইজ ফল রাইজ, ওই যে আপ ডাউন আপ, এই যে টেমপ্লেটটা ওটা ফলো করা হচ্ছে যে বুঝতেই পারবেন না। অজয় দেবগন এত নুয়ান্সড একটা পারফরমেন্স দিয়েছে যে শরীরটা ধীরে 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 ভাঙছে, খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছে, সেখানে অভিনয়ের যে চেঞ্জটা গ্রাফ মেনে যে একটু একটু করেও ভাঙছে, সেই সিনগুলোতে অজয় দেবগনের পারফরমেন্স বিভৎস বিভৎস। এবং আমি স্টার থিয়েটারে দেখতে গেছিলাম ময়দান, এবং সেখানে যা তৈরি হয়েছিল একটা অ্যাটমসফিয়ার, মানে প্রত্যেকটা দর্শক একটা একটা গোলে একটা একটা সেভে চিয়ার করছে, হাততালি দিচ্ছে, আনন্দ করছে, অসাধারণ। ময়দানের এক্সপিরিয়েন্সটা মানে আমার সারা জীবন থাকবে সঙ্গে। এটা ছিল আমার টপ 10 বলিউড মুভিজের লিস্ট 2024 সালের। আমি আপনাদেরকে বলছি, আরও একবার রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের যে টপ 10 লিস্টটা বলিউড সিনেমার সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের মতামতটা অবশ্যই জানতে ইন্টারেস্টেড থাকবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।